প্রিয় দর্শকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা সকলেই ভালো আছেন এই আশা রাখি। এবং আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। এই বিষয়টা আমাদের আন্তর্জাতিক সম্পর্কের যারা ছাত্রছাত্রী, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে, যারা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছে, যারা নেট সেটের জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা মাস্টার ডিগ্রির জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা এমন একটা বিষয় যেটা প্রত্যেকের আছে, প্রত্যেককেই পড়তে হয়। বিষয়টা ছোট কিন্তু প্রত্যেককে জানতে হয়, পঞ্চশীল নীতি। এখন এই নিয়ে অনেক আলোচনা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, বিভিন্ন রকমভাবে রয়েছে। আমি আপনাদেরকে বলবো শুধু একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ব্যাপারটা একেবারে সহজ এবং সরল হয়ে যাবে। গল্প আকারে আমি পঞ্চশীল নীতি নিয়ে দু চারটে কথা বলবো, খুব বেশি বড় হবে না ভিডিওটা, শুধু একটু ধৈর্য সহকারে শোনার আবেদন রইল। ভারতবর্ষ যখন সদ্য স্বাধীন হচ্ছে, এই সদ্য স্বাধীন একটা দেশ, বিশ্ব শান্তি রক্ষার জন্য ভারতবর্ষ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তখন নিয়েছিলেন। ভারত নির্জোট আন্দোলনের শ্রেষ্ঠ প্রবক্তা হিসাবে নির্জোট কোনো জোটে যাননি, উপনিবেশবাদের বিরোধিতা করেছেন, বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা করেছে, আণবিক মারণাস্ত্রের প্রসার থেকে বিরোধিতা করেছেন এবং এই সব বিষয়গুলোর জন্য আন্তর্জাতিক রাজনীতিতে ভারত যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। এখন যখন ভারত, এটা তো স্বাধীন ভারতের কথা বললাম, আসলে পঞ্চশীল নীতির যদি আমরা উদ্ভবের জায়গাটা দেখি তাহলে দেখব তখনও ভারত স্বাধীন হয়নি। অর্থাৎ 1946 সালের 7ই সেপ্টেম্বর ভারতবর্ষে তখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জওহরলাল নেহেরু তিনি একটি বেতার ভাষণ দিয়েছিলেন 1946 সালের 7ই সেপ্টেম্বর। সেখানে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্য থেকে ভারতের পররাষ্ট্রনীতির মূল 7টা নীতি প্রকাশ পেয়েছিল। এই মূল 7টা নীতি কি? এক হচ্ছে স্বাধীনতা ও বিশ্বশান্তির প্রসারে অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ অন্য কোনো দেশগুলো যখন স্বাধীনতার দাবি করবে এবং বিশ্বশান্তির প্রসারে ভারত কিন্তু ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক তার সঙ্গে রাখবে। 2 নম্বরে হচ্ছে বিভিন্ন শক্তিজোট থেকে নিজেকে দূরে রাখবে। অর্থাৎ বিভিন্ন যে গোষ্ঠী আছে সারা পৃথিবী জুড়ে, এই গোষ্ঠীগুলোর মধ্যে ভারতবর্ষ কোনো গোষ্ঠীতেই যুক্ত হবে না। 3 নম্বর যেটা বলা হয়েছিল তখনকার সময়ে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সমস্ত প্রকার আন্দোলনে সক্রিয়ভাবে সাহায্য করবে। 4 নম্বর হচ্ছে বর্ণ বিদ্বেষবাদকে নির্মূল করা। 5 নম্বর হচ্ছে ইংল্যান্ড এবং কমনওয়েলথ অফ নেশনস এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক রক্ষা করবে ভারত। 6 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, এই যে উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখবে। এবং 7 নম্বর হচ্ছে এশিয়ার দেশগুলোর থেকে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে 1946 সালের 7ই সেপ্টেম্বর জওহরলাল নেহেরু যখন তার ভাষণ দিয়েছিলেন, তার ভাষণের মূল বক্তব্য বিষয় যখন এটা ছিল, সেখান থেকেই কিন্তু ভারতের পঞ্চশীল নীতিটা আসে। অর্থাৎ এবার ভারত যখন স্বাধীন হচ্ছে তখন ভারতের বৈদেশিক নীতি নির্ধারণ হয়েছিল এবং এই বৈদেশিক নীতি নির্ধারণের সময়ে 5টা প্রধান বৈশিষ্ট্য অনুসরণ করা হয়েছিল। এটাকেই বলা হচ্ছে পঞ্চশীল নীতি। অর্থাৎ আমরা জানি যে ভারতীয় সংবিধান, ভারতীয়রা স্বাধীনতার পর থেকে তারা তাদের সংবিধানে বিভিন্ন বিষয় বিভিন্ন দেশ থেকে নিয়েছে। যেমন মৌলিক অধিকার একটি দেশ থেকে নিয়েছে, আবার নির্দেশমূলক নীতি সেটা একটা দেশ থেকে নিয়েছে। এভাবে বিভিন্ন দেশের থেকেই কিন্তু যে দেশের যেটা ভালো সেটা নিয়েছে। ঠিক এখানেও এই পঞ্চশীল নীতিটাও আসলে ইন্দোনেশিয়ার পঞ্চশীলা অনুকরণে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু গ্রহণ করেছিলেন। এই পঞ্চশীলার অনুকরণে 1954 সালে তিনি যে 5টা নীতি ঘোষণা করেছিলেন সেটাকে পঞ্চশীলা নীতি বা পঞ্চশীলায়ের ঘোষণা করেন। এই পঞ্চশীলায়ের ঘোষণাকেই এক কথায় এটাকে আমরা পঞ্চশীল নীতি বলি। অতএব এই পঞ্চশীল নীতিটা ভারতবর্ষ নিয়েছিল কার থেকে? ইন্দোনেশিয়ার পঞ্চশীলা নীতির অনুকরণে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, অনেক সময় ছোট প্রশ্ন পড়ে।
এবারে আমরা দেখব এই পঞ্চশীল নীতির 5টা নীতি আসলে কি কি। পঞ্চশীল নীতির 5টা নীতি আসলে: 1, প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমিকত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। ভারতবর্ষ প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে যাদের সঙ্গে বিদেশ নীতির তাদের যে বিদেশ নীতির যে মূল বৈশিষ্ট্য সেখানে পরিষ্কার করে বলছেন যে প্রত্যেকটা দেশের আভ্যন্তরীণ ভৌগোলিক অখণ্ডতা রক্ষা থাকবে এবং সার্বভৌমিকতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করবে। 2 নম্বর কি বলা হচ্ছে, প্রতিটি রাষ্ট্রের ক্ষেত্রেই অনাক্রমণ নীতি অনুসরণ করা হবে। অর্থাৎ হঠাৎ করে আমার শক্তি আছে বলে আমি অন্য কোনো একটা রাষ্ট্রকে আক্রমণ করব, এইটা কিন্তু ভারতবর্ষ করবে না। 3 নম্বর যেটা নীতি নিয়েছিল সেটা হচ্ছে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। সাপোজ তখন বাংলাদেশ যদিও তৈরি হয়নি, পাকিস্তানের ভিতরে কি হচ্ছে, চীনের ভেতরে কি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে কি হচ্ছে, এই কোনো রাষ্ট্রের অভ্যন্তরের ভেতরে, অর্থাৎ রাষ্ট্রের একান্তই নিজস্ব ব্যাপারে অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ অর্থাৎ ভারত হস্তক্ষেপ করবে না। আর কি না, সাম্য ও পারস্পরিক সাহায্য, যতটা সম্ভব অন্য রাষ্ট্রের সঙ্গে সাম্য বজায় থাকবে, পারস্পরিক সম্পর্ক বজায় থাকবে। এবং 5 নম্বর বলা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, কোনো রাষ্ট্রের সঙ্গে যাতে যুদ্ধ করতে না হয় এই ব্যাপারটা। এইবারে বলি ভারতের পঞ্চশীল নীতির সঙ্গে চীনের সম্পর্কটাকে অনেকে গুলিয়ে ফেলে। অনেকে বলেন যে দেখেছি যে চীনের সঙ্গে ভারতের পঞ্চশীল নীতির এইটা প্রথম চুক্তিটা হয়েছিল। আসলে আপনারা বলবেন, অনেকে বলে আমি জানলাম কি করে, আমি এই ভিডিওটা করার আগে কয়েকটা ইউটিউবে দেখছিলাম, সেখানে দেখছিলাম যে এই ভারতের সঙ্গে চীনের পঞ্চশীল নীতি বলে উল্লেখ করে কথা বলা হচ্ছে। আসলে এই নীতিটা, এই পররাষ্ট্র নীতিটা ভারতবর্ষের তারা ঘোষণা করার পরেই তাদের এই পঞ্চশীল নীতির প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ঘটে 1954 সালে চীনের সঙ্গে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই কর্তৃক সম্পাদিত চুক্তির প্রস্তাবনায়। এখন আমি আমার পররাষ্ট্রনীতিটা তো ঘোষণা করলাম, এইটাকে তো কোনো দেশের সঙ্গে চুক্তি করতে হবে বা কোনো দেশের সঙ্গে এটাকে তো অ্যাপ্লাই করতে হবে। তাহলে চীনের সঙ্গে যখন পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হচ্ছে চীনের তৎকালীন প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সঙ্গে, তখন আমরা দেখেছি যে চুক্তিটা সম্পাদন করা হয়েছিল সেখানে ভারতের এই পঞ্চশীল নীতি এটা কিন্তু বাস্তবে রূপায়িত করার কথা বলা হচ্ছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে এই নীতির প্রতিফলন ঘটেছে ভিয়েতনামের সঙ্গে, মায়ানমারের সঙ্গে, যুগোস্লাভিয়ার সঙ্গে নেপালের সঙ্গে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। এবং এছাড়া যখন বান্দুং সম্মেলন হয়, আফ্রো এশীয় সম্মেলন হয়, জোট নিরপেক্ষ দেশগুলোর সম্মেলন হয়, জাতিপুঞ্জের অধিবেশন হয়, প্রভৃতি ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভারত তার পঞ্চশীল নীতির প্রতি দৃঢ় আস্থার কথা সেখানে ব্যক্ত করে। পঞ্চশীলের কতটা সাফল্য হয়েছিল সেটা একটা প্রশ্নের মুখে পড়েছে। তার কারণ যে দেশের সঙ্গে পঞ্চশীল নীতি প্রথম আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষ ঘোষণা করেছিল সেই চীন, দুর্ভাগ্যের বিষয় এই চীনের সঙ্গে এই বিষয়টা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। তার কারণ পঞ্চশীল নীতির ভিত্তিতে সম্পাদিত ভারত চীন চুক্তির কালি শুকিয়ে যেতে না যেতেই উভয় দেশের মধ্যে বিরোধ একেবারে মাথা চাড়া দিয়ে উঠে এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি 1962 সালে ভারত চীন যুদ্ধে লিপ্ত হয়ে যায় এবং এর ফলে আমরা কিন্তু পঞ্চশীল নীতির ব্রেক যে হলো সেটা প্রমাণ দেখতে পেলাম। তাহলে এক কথায় যদি পঞ্চশীল নীতি বলি, একবার মন দিয়ে শুনে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই ব্যাপারটা পড়তে সহজ হবে। ভারত তার বিদেশ নীতি ঘোষণা করেছিল এবং বিদেশ নীতি ঘোষণা করার পরে ভারত তার 5টা নীতি গ্রহণ করেছিল। এই 5টা নীতি হচ্ছে পঞ্চশীল নীতি। এইটা ভারতবর্ষ নিয়েছিল কাদের থেকে না, ইন্দোনেশিয়ার পঞ্চশীলা নীতি থেকে। এবং এটা তো স্বাধীনতার পরে হলো। এই নীতিটাকে অ্যাপ্লাই করেছিল প্রথমে, চুক্তিবদ্ধ হয়েছিল প্রথমে চীনের সঙ্গে 1954 সালে। অর্থাৎ আমরা বলতে পারি এই নীতিটা বাস্তবায়িত হয়েছিল
অন্যান্য দেশের মধ্যে প্রথমে চীনের সঙ্গে, তারপরে বিভিন্ন দেশের সঙ্গে। এবং এই নীতিটা এসেছিল কোথা থেকে? এসেছিল 1946 সালের 7ই সেপ্টেম্বর, যখন ভারতবর্ষ তখনও স্বাধীন হয়নি, অন্তর্বর্তীকালীন সরকার চলছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে জওহরলাল নেহরু একটি বেতার ভাষণ দিয়েছিলেন। সেই বেতার ভাষণে তিনি অনেক কথা বলেছিলেন, সেখান থেকে 7টা মূল কথা এসেছে এবং সেই 7টা মূল কথা থেকে পঞ্চশীল নীতি পরে গ্রহণ করা হয়েছিল। অর্থাৎ পঞ্চশীল নীতি একটা ভারতের পররাষ্ট্র নীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।